আজকে আমরা পিকেতে সরকারের বই থেকে ট্রান্সলেশন এবং প্রেসিজ যে এক্সারসাইজ পার্টগুলো আছে সেখান থেকে ট্রান্সলেশনে 1 এবং প্রেসিজ 60 দেখব এবং তার সাথে সাথে ইংলিশে একটা রিপোর্ট দেখব। সেটা কি? সেটা হচ্ছে যে ফ্রিকুয়েন্ট লোডশেডিং ইন ইয়োর টাউন, মানে আপনার শহরে ফ্রিকুয়েন্ট যে লোডশেডিং হচ্ছে, যে বিদ্যুৎ বিভ্রাটগুলো ঘটে, সেই নিয়ে একটা রিপোর্ট দেখব এবং তার সাথে সাথে ইংলিশ গ্রামার এবং ইংলিশ ভোকাবুলারি দেখব। ঠিক আছে, বোঝা গেছে? তাহলে প্রত্যেক দিনকার ক্লাসের মতো আমরা আজকেও 100 লাইকের টার্গেট রাখছি। আশা করছি আপনারা খুব শীঘ্রই করে দেবেন। যারা এখনও পর্যন্ত আমাদের টেলিগ্রাম গ্রুপে যুক্ত হননি তারা ভিডিও ডেসক্রিপশন বক্সে টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক আছে, সেখান থেকে গিয়ে যুক্ত হয়ে যান। তাহলে আমরা যে সমস্ত হোম টাস্কগুলো ডেলি বেসিকে প্রোভাইড করে থাকছি সেগুলো এবং তার সাথে সাথে তার যে প্রিভিয়াস আপডেট সেগুলো কিন্তু সেখান থেকে পেয়ে যাবেন। ঠিক আছে, তাহলে চলুন আজকে ক্লাসটা শুরু করা যাক। দেখুন, ফার্স্ট আপনারা ভিডিওটাকে পজ করে এই যে ট্রান্সলেশন প্যাসেজটা আছে এটা ভালো করে পড়ে নিন, তারপর আমরা এগোবো। ঠিক আছে, পড়া হয়েছে, চলুন তাহলে এগোই। দেখুন কি বলছে এখানে, ফার্স্ট লাইনটা কি বলছে ভালো করে বুঝুন। এখানে বলছে, একদা এক বালক বিদ্যালয় হইতে অন্য এক বালকের একখানি পুস্তক চুরি করিয়া আনিয়াছিল। তাহলে চুরি করিয়া আনিয়াছিল মানে চুরি করে এনেছিল, ব্যাপারটাকে কিন্তু আপনাকে পাস্ট ইনডিফিনিটে লিখতে হবে। দেখুন কিভাবে কি করা হচ্ছে, একদা বলা হচ্ছে, তাহলে গল্পের মতো করে যেরকমভাবে লেখা হয় স্টোরি সেরকমভাবেই কিন্তু লিখতে হবে বিষয়টাকে। কি ওয়ান্স মানে একদা, ঠিক আছে, ওয়ান্স মানে একদা হলো কে এনেছিল, একটা বালক, তাহলে সাবজেক্ট হিসেবে আ বয়। ঠিক আছে, চুরি করে এনেছিল পাস্ট ইনডিফিনিটে লিখছি, তাই স্টোল লেখা হলো সেকেন্ড ফর্ম, স্টিল, স্টোল, স্টোলেন। ঠিক আছে, তিনটে ফর্ম। তাহলে ওয়ান্স আ বয়, একদা একটা বালক, স্টোল আ বুক একটা বই চুরি করেছিল, কার? অফ অ্যান অ্যানাদার বয়, অন্য একটা বালকের। কোথা থেকে? ফ্রম দি স্কুল, স্কুল থেকে। ঠিক আছে, বিষয়টা ক্লিয়ার হয়েছে? তাহলে ওয়ান্স আ বয় স্টোল আ বুক একটা বই চুরি করেছিল, অফ অ্যান অ্যানাদার বয় অন্য একটা বালকের, ফ্রম দি স্কুল মানে স্কুল থেকে। তাহলে মানে ব্যাপারটা ক্লিয়ার হচ্ছে কিভাবে আমরা করলাম। তাহলে চুরি করিয়া আনিয়াছিল বিষয়টাকে আমরা কি করলাম, যে চুরি করেছিল হিসেবে লিখলাম। ঠিক আছে, ক্লিয়ার হয়েছে বিষয়টা? আচ্ছা আচ্ছা, পরবর্তী সেন্টেন্সে লক্ষ্য করুন ভালো করে, এখানে কি বলা হচ্ছে। এখানে বলছে অতি শৈশবে তাহার মাতা পিতার মৃত্যু হয়। তাহলে অতি শৈশবে বিষয়টাকে আমরা কিভাবে লিখবো দেখুন, ভালো করে ফলো করবেন। কার মৃত্যু হয়? তাহার মাতা পিতা। তাহলে বিষয়টাকে দেখুন কিভাবে কি করা হচ্ছে। হিজ প্যারেন্টস ডায়েট মানে তার মাতা পিতা মারা গিয়েছিল, পাস্ট ইনডিফিনিটে লেখা হলো। কখন মারা গিয়েছিল? ওয়েন হি ওয়াজ অ্যাট হিজ আর্লি চাইল্ডহুড, যখন সে তার কিসে ছিল? আর্লি চাইল্ডহুডে ছিল বা অতি শৈশব অবস্থায় ছিল সেই সময়। ঠিক আছে, বিষয়টা ক্লিয়ার হচ্ছে। আমরা এইভাবে লিখলাম কি, হিজ প্যারেন্টস ডায়েট, তার মাতা পিতা মারা গিয়েছিল, ওয়েন হি ওয়াজ অ্যাট হিজ আর্লি চাইল্ডহুড মানে যখন সে একদম শৈশবে ছিল। ঠিক আছে, বিষয়টা ক্লিয়ার হয়েছে? আচ্ছা, পরবর্তী সেন্টেন্সটা লক্ষ্য করবেন। এখানে কি বলা হচ্ছে, এখানে বলছে তাহার মাসি তাহাকে পালন করিয়াছিলেন। তাহলে পালন করিয়েছিলেন মানে লালন পালন করিয়েছিলেন বলা হচ্ছে। দেখুন তাহলে কিভাবে করতে হবে, সেই একই রকম ব্যাপার, যে কি আপনাকে পাস্ট ইনডিফিনিটে কিন্তু করতে হবে। তাহলে কে পালন করিয়েছিলেন? সাবজেক্ট তাহার মাসি, তাহলে সাবজেক্ট লেখা হলো হিজ আন্ট। ব্রট আপ, এই ব্রিং আপ মানে হচ্ছে লালন পালন করা, যেহেতু এখানে সেকেন্ড ফর্ম হচ্ছে তাই কি হলো, ব্রট আপ লিখলাম। এবার কাকে করেছিল? তাকে, তাই লিখলাম হিম। ঠিক আছে, তাহলে কি হলো, পাস্ট ইনডিফিনিটে বিষয়টাকে আমরা করলাম। হিজ আন্ট ব্রট হিম আপ মানে তার মাসি তাকে পালন করেছিল। ঠিক আছে, ক্লিয়ার হয়েছে? পরবর্তী সেন্টেন্সে লক্ষ্য করবেন। এখানে কি বলা হচ্ছে দেখুন, তিনি তাহার হস্তে ওই পুস্তকখানি দেখিয়া, এখানে তিনি বলতে কিন্তু কার কথা বলা হচ্ছে? মাসির কথা বলা হচ্ছে। ঠিক আছে, আর তাহার বলতে কিন্তু সেই ছোট্ট মানে সেই বালকটার কথা বলা হচ্ছে যার নাম ভুবন। ঠিক আছে, দেখুন, তিনি তাহার হস্তে ওই পুস্তকখানি দেখিয়া জিজ্ঞাসা করিলেন। দেখুন এই যে জিজ্ঞাসা করিলেন মানে করেছিলেন, পাস্ট ইনডিফিনিটে লিখতে হবে। তারপরে দেখুন, ভুবন এই পুস্তক তুমি কোথায় পাইলে? ভুবন এই পুস্তক তুমি কোথায় পাইলে, এই যে ডিরেক্ট যে স্পিচটা আছে, অনেকে দেখলাম যে কি অনেকে পাস্ট ইনডিফিনিটে ইন্টারোগেটিভ করছেন। দেখুন পাস্ট ইনডিফিনিটে ইন্টারোগেটিভ করলে কিন্তু এখানে হবে না, এখানে কিন্তু আপনাকে কি করতে হবে, ভুবন এই পুস্তক তুমি কোথায় পাইলে, প্রেজেন্টে জিজ্ঞাসা করছে, ডিরেক্ট স্পিচে আছে, তার মানে আপনাকে কি করতে হবে, পাস্ট পারফেক্টের ইন্টারোগেটিভ করলে কিন্তু বেটার হবে। ঠিক আছে, দেখুন আমরা কিভাবে বিষয়টাকে করলাম, ভালো করে ফলো করবেন। তাহলে কি, তিনি তাহার হস্তে ওই পুস্তকখানি দেখিয়া জিজ্ঞাসা করিলেন মানে তিনি তার হাতে ওই পুস্তকটি দেখেছিল এবং জিজ্ঞাসা করেছিল, কম্পাউন্ডে করবো যেরকমভাবে আমরা করে থাকি। দেখুন তাহলে সেইভাবেই করা হলো, সি স দি বুক ইন হিজ হ্যান্ড অ্যান্ড আস্কড। ঠিক আছে, ক্লিয়ার হয়েছে? আর আপনি যদি মনে করতেন যে আমরা পার্টিসিপেলে করবো, তাহলে কিন্তু ওরকম ওরকমভাবে আপনাকে পার্টিসিপেলে করে নিতে হবে। কিরকম কীভাবে, যে সিইং দি বুক ইন হিজ হ্যান্ড সি আস্কড। ঠিক আছে, ক্লিয়ার হয়েছে? আচ্ছা, তারপরে দেখুন, ভুবন এই পুস্তক তুমি কোথায় পাইলে। তাহলে ভুবন লেখা হলো সম্বোধন হিসেবে। ঠিক আছে, অ্যাড্রেসিং লেখা হলো ভুবন। ঠিক আছে, হোয়ার হ্যাভ ইউ গট দিস বুক। ঠিক আছে, হোয়ার হ্যাভ ইউ গট দিস বুক কীভাবে করলাম দেখুন, হ্যাভ ইউ গট দিস বুক জিজ্ঞাসা চিহ্ন, এটা কিন্তু প্রেজেন্ট পারফেক্টের ইন্টারোগেটিভ করা হয়েছে। এবার কোথায় ব্যাপারটার জন্য WH ওয়ার্ড হিসেবে হোয়ার লেখা হলো। ঠিক আছে,
ক্লিয়ার হয়েছে? আচ্ছা, পরবর্তী সেন্টেন্সটা লক্ষ্য করুন, এখানে কি বলা হলো, এখানে বলা হচ্ছে সে বলিল, তাহলে সে বলিল হি টোল্ড না লিখে আপনি যদি এরকম লেখেন যে হি আনসার্ড বা হি রিপ্লাইড, তাহলে কিন্তু বেটার হয়। ঠিক আছে, বিদ্যালয়ের এক বালকের পুস্তক, এটাও কিন্তু আবার ডিরেক্ট স্পিচে আছে। দেখুন ভালো করে কি করা হচ্ছে, হি রিপ্লাইড মানে সে উত্তর দিয়েছিল বা সে বলেছিল কি বিদ্যালয়ের এক বালকের পুস্তক, তাহলে কি করতে হবে আপনাকে সিম্পল প্রেজেন্টে কিন্তু বিষয়টাকে লিখতে হবে ডিরেক্ট স্পিচে। ঠিক আছে, তাহলে দিস ইজ আ বুক অফ অ্যান অ্যানাদার বয় অফ দি স্কুল, মানে বিদ্যালয়ের এক বালকের পুস্তক। ঠিক আছে, ক্লিয়ার হলো? তাহলে কি বলা হলো, বিদ্যালয়ের এক বালকের পুস্তক কি হচ্ছে, দিস ইজ আ বুক অফ অ্যান অ্যানাদার বয় অফ দি স্কুল। ক্লিয়ার হচ্ছে? আচ্ছা, পরবর্তী সেন্টেন্সে লক্ষ্য করুন কি বলা হলো এখানে, এখানে বলা হচ্ছে মাসি বুঝিতে পারিলেন ভুবন এই পুস্তকখানি চুরি করিয়াছে। তাহলে মাসি বুঝিতে পারিলেন মানে পেরেছিলেন। ঠিক আছে, দেখুন কিভাবে কি করা হলো, মাসি বুঝিতে পেরেছিলেন, তাহলে পাস্ট ইনডিফিনিট লিখবেন, তাহলে আন্ট রিয়েলাইজড দ্যাট। ঠিক আছে, কি হচ্ছে, ভুবন এই পুস্তকখানি চুরি করিয়াছে, তাহলে চুরি করেছিল সেটা আরও বেশি উচিত, সেজন্য আপনাকে কি করতে হবে, সেই পরবর্তী সেন্টেন্সটাকে কিন্তু আপনাকে পাস্ট পারফেক্টে লিখতে হবে। ঠিক আছে, মাসি যখন বুঝতে পারছে তার আগে চুরিটা হয়ে গেছে, তাহলে মাসি বুঝতে পেরেছে এই বিষয়টাকে আপনি কি করবেন, পাস্ট ইনডিফিনিটে লিখবেন, এবং যে চুরিটা হয়েছে পুস্তকটা চুরির ব্যাপারটা সেটা কিন্তু আপনাকে পাস্ট পারফেক্টে লিখবেন। ঠিক আছে, ক্লিয়ার হচ্ছে? দেখুন, তাহলে আন্ট রিয়েলাইজড দ্যাট মানে মাসি বুঝেছিলেন যে কি বুঝেছিলেন, যে ভুবন হ্যাড স্টলেন দিস বুক, ভুবন হ্যাড স্টলেন দিস বুক। তাহলে এই আন্ট থেকে এই বিষয়টা আমরা কি করলাম, পাস্ট ইনডিফিনিটে করলাম, এবং তারপরের বাকি যে বিষয়টা আমরা কি করলাম, পাস্ট পারফেক্টে করলাম। ঠিক আছে, ক্লিয়ার হয়েছে? আচ্ছা, পরবর্তী সেন্টেন্সে লক্ষ্য করুন, এখানে কি বলা হলো, এখানে বলছে কিন্তু তিনি পুস্তক ফিরিয়া দিতে বলিলেন না এবং ভুবনকে চুরি করিতে নিষেধ করিলেন না। দেখুন এই যে নিষেধ না করা, ফরবিড। ঠিক আছে, দেখুন কিভাবে কি করা হয়, আমরা কিভাবে করছি ভালো করে ফলো করুন। কি বলা হচ্ছে, কিন্তু, তাহলে বাদ লেখা হলো, তাহলে তিনি পুস্তক ফিরিয়ে দিতে বলিলেন না, তিনি বলতে কি সেই মাসির কথা বলা হচ্ছে, তাহলে বলিলেন না মানে বলেননি, পাস্ট ইনডিফিনিটে হবে আপনাকে, তাহলে সেই হিসেবে লেখা হচ্ছে নেগেটিভ সেন্টেন্সে কি করা হচ্ছে, পাস্ট ইনডিফিনিটে নেগেটিভ করা হলো, সি ডিড নট আস্ক মানে তিনি বলেননি, বা কি করা হলো, তিনি বলেননি টু রিটার্ন দি বুক মানে বুকটা ফিরিয়ে দিতে। ঠিক আছে, যেহেতু আমরা এখানে ডিড দিচ্ছি তাই ভার্বের কিন্তু ফার্স্ট ফর্ম হবে, পাস্ট ইনডিফিনিটে নেগেটিভ করা হলো। ঠিক আছে, ক্লিয়ার হয়েছে? অ্যান্ড ডিড নট ফরবিড, এই ডিড দেওয়া হলো তাই এখানে কিন্তু ফরবিড দেওয়া হলো। ঠিক আছে, ফরবিড, ফরবেড, ফরবেডেন এরকমভাবে করা হয়। তাহলে কি হলো, দেখুন ভালো করে, এই যে ডিড ব্যাপারটা আপনি সাবজেক্ট খুঁজে পাচ্ছেন না, সাবজেক্ট কিন্তু এই সি। ঠিক আছে, তাহলে শি ডিড নট ফরবিড ভুবন টু স্টিল মানে চুরি করতে বা নিষেধ করে নি, পাস্ট ইনডিফিনিটে নেগেটিভ করা হয়েছে। ঠিক আছে, বোঝা গেছে বিষয়টাকে আমরা কিভাবে করলাম? তাহলে এইভাবে আমরা এই ট্রান্সলেশন প্রসেসটা কমপ্লিট করে ফেললাম। যাদের এখনো পর্যন্ত প্রবলেম হচ্ছে তারা ক্লাসটাকে আবার প্রথম থেকে দেখুন, অবশ্যই কিন্তু বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে। আচ্ছা, আমাদের পরবর্তী যে হোম টাস্কটা ছিল সেটা কি ছিল দেখুন, সেটা একটা প্রেসি দেওয়া ছিল ইংলিশে, এক্সারসাইজ নাম্বার 60। দেখুন ভালো করে বিষয়টাকে কি বলতে চাইছে, এখানে ভালো করে পড়ে নিন, তারপর আমরা বোঝানোর চেষ্টা করছি কি বলছে। ঠিক আছে, পড়েছেন, বুঝতে পারছেন নিশ্চয়ই কি বলা হচ্ছে, দেখুন ভালো করে, দি প্রোগ্রেস অফ আ নেশন মানে একটা নেশনের প্রোগ্রেস, কোনো জাতির অগ্রগতি ইজ নট অ্যান ইজি ম্যাটার, সেটা কিন্তু সহজ বিষয় নয়। ঠিক আছে, ইট ডিপেন্ডস আপন দি সেলফলেস ওয়ার্ক মানে এটা কিন্তু সেলফলেস ওয়ার্ক মানে এটা কি, এটা নির্ভর করে মানে সেলফলেস ওয়ার্কের ওপর, অ্যান্ড নোবেল স্যাক্রিফাইস এবং মহৎ স্যাক্রিফাইসের ওপর, অফ আ ব্যান্ড অফ অর্ডিসেন্স অফ দি সয়েল। তার মানে বিষয়টাকে কি বলছে, যে এটি কি সরল বা নিষ্পাপ প্রতিভাযুক্ত যে সমস্ত ছেলের দল, ঠিক আছে, সেই সমস্ত ছেলের দলের যে নিঃস্বার্থ কাজ এবং মহৎ ত্যাগ, তার উপরেই কিন্তু একটা নেশনের যে ইমপ্রুভমেন্ট, সেই নেশনের যে নির্ভরতা সেটা কিন্তু নির্ভর করে, প্রোগ্রেসটা কিন্তু নির্ভর করে। ঠিক আছে, ক্লিয়ার হয়েছে? আচ্ছা, তারপরে দেখুন, দে ওয়ার্ক উইদাউট রেস্ট, তারা কিন্তু উইদাউট রেস্ট কিন্তু ওয়ার্ক করে চলে, অ্যান্ড অফেন উইদাউট প্রেস মানে কিন্তু তারা কিন্তু কি করে, তারা বিশ্রাম ছাড়াই এবং প্রায়শই প্রশংসা ছাড়াই কিন্তু কাজ করে চলে। ঠিক আছে, তারপরে দেখুন, হোয়াইল মোস্ট অফ দি পিপল আর বিজি উইথ দেয়ার ওন গেন অ্যান্ড কমফোর্ট মানে বেশিরভাগ লোকেরা যখন নিজের লাভ বা স্বাচ্ছন্দ্যে ব্যস্ত থাকে, দিস ফিউ পার্সেন্স এই সমস্ত ব্যক্তিরা, এই যে কয়েকজন ব্যক্তি যারা কিনা এক্সেপশন, যারা কিনা প্রোগ্রেসের জন্য কাজ, তাদের কথা বলছে কি, দিস ফিউ পার্সেন্স এই কয়েক সংখ্যক ব্যক্তি লিভ অ্যান্ড ডাই টু মেক লাইফ অফ দেয়ার ফেলোমেন রিচার অ্যান্ড হ্যাপিয়ার। তার মানে কি বলা হলো, পুরো মানেটা যে বেশিরভাগ লোকেরা নিজের লাভ ও স্বাচ্ছন্দ্যে ব্যস্ত যখন থাকলেও এই কয়েকজন ব্যক্তি তাদের সহকর্মীদের জীবনকে বা তাদের যে সহকর্মী তাদের জীবনকে কি করে আরও সমৃদ্ধ ও সুখী করার জন্য বাঁচে বা মরে। ঠিক আছে, ক্লিয়ার হয়েছে? তারপরে দেখুন কি বলা হচ্ছে, দে ডু নট কেয়ার ফর দি ডেঞ্জার্স অ্যান্ড ডিফিকাল্টিস দ্যাট দে মিট অন দি ওয়ে। তার মানে কি, তারা তাদের চলার পথের সম্মুখীন হওয়া বিপদ ও অসুবিধাগুলিকে কিন্তু কখনোই পরোয়া করে না।
ঠিক আছে, ক্লিয়ার হলো? তারপরে দেখুন কি বলছে, মোস্ট অফ দেম মে ডাই, তাদের মধ্যে অনেকেই মারা যায়, মারা যেতে পারে, আননোন অ্যান্ড আনসিন, তাদেরকে না দেখাও যেতে পারে, না চেনাও যেতে পারে, অজানাও হতে পারে, ঠিক আছে। ইয়েট দি রেস্ট, কিন্তু বাকিরা উইল অ্যাডভান্স উইথ দেয়ার নোবেল ওয়ার্ক, তারা কি করবে সেটাকে এগিয়ে নিয়ে যাবে সেই সমস্ত নোবেল ওয়ার্কগুলোকে। ইন দি টিথ অফ অল, এই যে ইন দি টিথ অফ, এই যে ব্যাপারটা বলছে ভালো করে বুঝবেন, এই যে ইন দি টিথ অফ সামথিং, এটা কিন্তু একটা ফ্রেজ, এর মানেটা কি, এর মানেটা হচ্ছে যে ডেসপাইট সামথিং সাচ অ্যাজ প্রবলেমস অর ডিফিকাল্টিস, মানে প্রবলেম বা ডিফিকাল্টিস সত্ত্বেও যখন কোনো কিছু বোঝায় সেটাকে কিন্তু আমরা এই ইন দি টিথ অফ সামথিং হিসেবে কিন্তু আমরা ফ্রেজ হিসেবে কিন্তু ইউজ করে থাকি, ঠিক আছে। তার মানে দেখুন কি হচ্ছে, ইন দি টিথ অফ অল অ্যাডভার্স সার্কামস্টান্সেস, তার মানে এটা কি হলো, বলছে তাদের বেশিরভাগ মারা যেতে পারে বা অজানা বা অদেখাও থাকে যেতে পারে, তবুও বাকিরা কি করে সমস্ত প্রতিকূল পরিস্থিতির সত্ত্বেও, এই সমস্ত প্রতিকূল পরিস্থিতির সত্ত্বেওটাকে এইভাবে লেখা হলো কি, ইন দি টিথ অফ অল অ্যাডভার্স অ্যান্ড সার্কামস্টান্সেস, ঠিক আছে। সত্ত্বেও তারা কি করে তাদের মহৎ কাজটিকে কিন্তু এগিয়ে নিয়ে যায়, ঠিক আছে, যাবে, ঠিক আছে, ক্লিয়ার হয়েছে? তাহলে বিষয়টাকে কি বলতে চাইছে, যখন ভালো করে পড়েছেন মানে বুঝতে পারছেন, তখন কি বোঝা, এর থেকে কি বোঝা যাচ্ছে, এখানে বলতে চাইছে যে প্রোগ্রেস, একটা নেশনের যে প্রোগ্রেস সেটা কিন্তু ডিপেন্ড করে কিসের উপর, সেলফলেস যে ওয়ার্ক, অর্থাৎ নিঃস্বার্থপরতার মাধ্যমে যে কাজ বা চিন্তাভাবনা, তার উপরেই কিন্তু একটা নেশনের যে প্রোগ্রেস সেটা নির্ভর করে থাকে। মোস্ট মানে নেশনের যারা আর কি বেশিরভাগ অংশ, বেশিরভাগ যে পিপল, তারা কিন্তু তাদের নিজেদের লাভ বা তাদের নিজস্ব আখের গোছানোর জন্যই কিন্তু কাজ করে থাকে, কিন্তু অল্প কয়েকজন ব্যক্তি তাদের চিন্তাভাবনা বা তাদের কিন্তু কাজগুলো কিন্তু নিঃস্বার্থহীনভাবে হয় অল্প কয়েকজন মানুষের, ঠিক আছে, কিন্তু তারা কখনোই রেস্ট নেয় না বা তারা কিন্তু কখনোই প্রশংসা তার জন্য কিন্তু দাবি করে থাকে না, শুধুমাত্র তাদের উদ্দেশ্য একটাই থাকে কি, নেশনকে কিন্তু প্রোগ্রেস করা, ঠিক আছে। আর কি এর জন্যও কিন্তু তারা স্যাক্রিফাইস করতো, তাদের লাইফটাকে স্যাক্রিফাইস করতেও কিন্তু দ্বিধাবোধ করে না। তাহলে এই বিষয়টা এর মধ্যে বলতে চেয়েছে, দেখুন পুরো বিষয়টাকে যখন বুঝেছেন তখন আমরা কি বলতে চাইছি, এর মধ্যে একটা সুইটেবল টাইটেল দিতে হবে। সুইটেবল টাইটেলটা দেখুন আমরা কিভাবে দিলাম, কি দিলাম, প্রোগ্রেস অফ আ নেশন, একটা নেশনের প্রোগ্রেস সেটা কি, ডিপেন্ডস অন সেলফলেস ওয়ার্ক, সেটা ডিপেন্ড করে সেলফলেস ওয়ার্কের উপরে, ঠিক আছে, বিষয়টা ক্লিয়ার হয়েছে। তারপরে দেখুন আমরা আনসারটা কিভাবে লিখলাম, ভালো করে লক্ষ্য করবেন এখানে কি বলা হচ্ছে, মানেটা বোঝার চেষ্টা করবেন কি বলা হচ্ছে এখানে। এখানে বলা হচ্ছে দেখুন কি বললো, এখানে বলছে দি মোস্ট অফ দি নেশন, মানে মোস্ট অফ দি নেশন, এই মোস্টটাকে কিন্তু সিঙ্গুলার হিসেবে ধরা হয়, ঠিক আছে, তাই কিন্তু আমরা থিঙ্কস দিচ্ছি, নাহলে কিন্তু আমরা থিঙ্ক দিতাম, ঠিক আছে, থার্ড পার্সন সিঙ্গুলার হিসেবে কিন্তু ধরা হয় মোস্টটাকে, ঠিক আছে। আচ্ছা, তাহলে দি মোস্ট অফ দি নেশন মানে নেশনের বেশিরভাগ অংশই কি করে, থিংস ফর ওন প্রফিট, বাট মানে কি থিংস ফর ওন প্রফিট, নিজের প্রফিটের জন্য কিন্তু ভাবে, ঠিক আছে, বাট দেয়ার আর ফিউ পিপল, কিন্তু এমন কিছু মানুষ আছে, এমন অল্প সংখ্যক মানুষ আছে, হু থিঙ্ক, যারা হু থিঙ্ক অ্যান্ড ওয়ার্ক সেলফলেসলি, যারা কি করে ভাবে এবং কাজ করে নিঃস্বার্থপরভাবে, ঠিক আছে, উইথাউট রেস্ট, রেস্ট ছাড়া, অ্যান্ড প্রেস, প্রশংসা ছাড়া, ফর দি প্রোগ্রেস অফ দি নেশন, নেশনের প্রোগ্রেসের জন্য, ঠিক আছে, কি, ইভেন আফটার ইগনোরিং অল অবস্টাকলস, মানে সমস্ত বাধা বিপত্তি হওয়ার পরেও কিন্তু তারা কি করে এইগুলোকে করে থাকে, ঠিক আছে, ক্লিয়ার হলো। তারপরে কি বলছে দেখুন, ইভেন দে স্যাক্রিফাইস দেয়ার লাইফস, এমনকি তারা তাদের লাইফটাকে স্যাক্রিফাইসও করে ফেলে, ফর দি সেক অফ দি নেশন, মানে নেশনের উদ্দেশ্যে, ঠিক আছে, বোঝা গেল। তাহলে বিষয়টাকে আমরা কিভাবে করলাম, তাহলে যাদের এখনো পর্যন্ত প্রেসিতে প্রবলেম হচ্ছে তারা বারংবার বিষয়টাকে ভালো করে পড়বেন, তারপরে সেই পড়ার পর যে বিষয়টা আপনার ব্রেন ম্যাপটা তৈরি হবে সেই বিষয়টাকেই কিন্তু আপনি একটা সুইটেবল টাইটেল দেবেন এবং তারপরে নিজের ভাষায় পুরো বিষয়টাকে কিন্তু লিখবেন, ঠিক আছে, ক্লিয়ার হয়েছে। তাহলে এইভাবে আমরা এই যে প্রেসি প্যাসেজটা আমরা কমপ্লিট করে ফেললাম। আমাদের পরবর্তী হোম টাস্ক ছিল কি দেখুন, এটি একটা রিপোর্ট লিখতে দেওয়া ছিল যে আপনার টাউনে ফ্রিকুয়েন্ট যে লোডশেডিং হচ্ছে সেই ফ্রিকুয়েন্ট লোডশেডিং এর উপরে একটা রিপোর্ট লিখতে দেওয়া ছিল। দেখুন আমরা কিভাবে বিষয়টাকে লিখছি ভালো করে ফলো করবেন। ফার্স্ট আমরা একটা টাইটেল দিলাম, কি দিলাম, লোডশেডিং ইজ অন দি রাইজ উইথ দি হিট ইন অক্টোবর, মানে অক্টোবরের যে তাপমাত্রা বাড়ছে তার সাথে সাথে কিন্তু লোডশেডিংও কিন্তু বাড়ছে, ঠিক আছে। তারপরে রিপোর্টের যে ফরম্যাট সেই ফরম্যাট আমরা ফলো করলাম, তারপরে যে বিষয়টা আমরা লিখতে চলেছি সেই বিষয়টাকে আমরা একদম সংক্ষেপে ইন্ট্রোডাকশন প্যারাগ্রাফে দেখব। দেখুন কিভাবে কি বলা হচ্ছে, ভালো করে লক্ষ্য করুন কি বলা হলো। এখানে বলা হচ্ছে ভালো করে বুঝবেন, দি পিপল অফ কলকাতা আর বার্নিং উইথ বিটারনেস ইন দি মান্থ অফ অক্টোবর হোয়ার ইট ইজ সাপোজ টু বি কোল্ড ইন দি ইভিনিং অ্যান্ড আর্লি নাইট। তার মানে কি, কলকাতার মানুষজন আর বার্নিং উইথ দি বিটারনেস ইন দি মান্থ অফ অক্টোবর, অক্টোবরের যে তিক্ততা সেই তিক্ততার মধ্যে কিন্তু জ্বলছে, ঠিক আছে, মানে অক্টোবরের যে গরম সেটার কথা বলা হলো, আমরা তিক্ততা হিসেবে দিলাম, ঠিক আছে। আচ্ছা, ওয়্যার ইট ইজ সাপোজড মানে যখন কিন্তু মনে করা হয় কি সাপোজ টু বি কোল্ড ইন দি ইভিনিং অ্যান্ড দি আর্লি নাইট, মানে ইভিনিং বা আর্লি নাইটে ঠান্ডা ঠান্ডা একটা ভাব থাকে, কিন্তু সেইটা না হওয়ায় কি হচ্ছে, কলকাতার মানুষ অক্টোবরের যে গরমের তিক্ততা তার মধ্যে যে ভুগছে সেইটাকে আমরা এই লাইনে লিখলাম,
ঠিক আছে, ক্লিয়ার হয়েছে। তারপরে দেখুন বিসাইডস পাশাপাশি লোডশেডিং হ্যাজ ইনক্রিজড, মানে লোডশেডিং কিন্তু বেড়েছে। ঠিক আছে, আচ্ছা, দ্য পিপল ইন কলকাতা, কলকাতার মানুষজন আর ইন এক্সট্রিম ডিস্ট্রেস, তারা প্রচণ্ড ভোগান্তির মধ্যে আছে ফর দি স্কোর্চিং হিট, প্রচণ্ড উত্তাপের জন্য, আর কিসের জন্য, অ্যান্ড ডিউ টু দি ফ্রিকুয়েন্ট লোডশেডিং, যত্রতত্র লোডশেডিংয়ের জন্য, যখন তখন লোডশেডিংয়ের জন্য, অ্যাট ডিফারেন্ট টাইমস, মানে কি বিভিন্ন সময়ে, অফ দি ডে, দিনের, ফ্রম মর্নিং টিল নাইট, মানে সকাল থেকে রাত পর্যন্ত দিনের বিভিন্ন সময়ে যখন তখন লোডশেডিংয়ের জন্য কিন্তু, এবং প্রচণ্ড হিটের জন্য কিন্তু তারা কি আছে, এই কলকাতার বাসিন্দারা, কলকাতার লোকজন কিন্তু এক্সট্রিম ডিস্ট্রেসের মধ্যে আছে। ঠিক আছে, তাহলে পুরো বিষয়টা আমরা যেটা লিখতে চলেছিলাম সেই বিষয়টাকে একটা সংক্ষিপ্ত রূপ দিলাম আমরা এই ফার্স্ট প্যাসেজে। ঠিক আছে, এবারে পুরো বিষয়টা যেটা কলকাতাতে ঘটলো এই কয়েকদিনের মধ্যে, অর্থাৎ যখন তখন লোডশেডিং হয়ে যাচ্ছে, এই যে বিষয়টা, পুরো ঘটনাটা আমরা কি করব, ডিটেলসে কিন্তু এই সেকেন্ড প্যারাগ্রাফে আমরা দেখব। দেখুন কি বলা হচ্ছে এখানে, এখানে বলা হচ্ছে আপনারা একটু এটাকে ল্যান্ডস্কেপ করে নেবেন, যদি মোবাইলে দেখেন তাহলে ল্যান্ডস্কেপ করে নেবেন, তাহলে কিন্তু এই যে লেটারের ফন্টগুলো আছে এগুলো কিন্তু ছোট ছোট হয়েছে, কারণ এখানে অনেকটাই লেখা হয়েছে, সেই কারণে ছোট ছোট করতে হয়েছে। আপনারা মোবাইলটাকে ল্যান্ডস্কেপ করে নিন, তাহলে কিন্তু দেখতে আপনাদের সুবিধা হবে। আচ্ছা, দেখুন কি বলা হচ্ছে এখানে, এখানে বলছে ফর দি লাস্ট ফিউ ডেজ, মানে গত কিছুদিন ধরে কি লেখা হচ্ছে, স্পোরেডিক পাওয়ার আউটেজেস হ্যাভ বিন টেকিং প্লেস ইন কলকাতা। এই যে স্পোরেডিক ব্যাপারটা লেখা আছে, মানে হচ্ছে বিক্ষিপ্ত। ঠিক আছে, পাওয়ার আউটেজ মানে হচ্ছে আপনার বিদ্যুৎ বিভ্রাট। এই যে বিক্ষিপ্ত বিদ্যুৎ বিভ্রাটের যে ব্যাপারটা, এটা কি হ্যাভ বিন টেকিং প্লেস ইন কলকাতা, কলকাতায় কিন্তু হচ্ছে। ঠিক আছে, কয়েকদিন ধরে। আচ্ছা, তারপরে দেখুন অ্যাকর্ডিং টু কাস্টমার্স, মানে গ্রাহকদের মত অনুযায়ী কি বলা হচ্ছে, পাওয়ার ওয়েন্ট আউট, দেখুন কি লেখা হচ্ছে, পাওয়ার ওয়েন্ট আউট ইন হরিদেবপুর, ঠিক আছে, শখের বাজার, মুকুন্দপুর, ঠাকুরপুকুর অ্যান্ড তারাতলা এরিয়াস অ্যাট ডিফারেন্ট টাইমস অফ দি ডে অন সানডে অ্যান্ড মানডে, মানে সানডে এবং মানডেতে এই সমস্ত কলকাতার এই সমস্ত জায়গাতে কিন্তু কি হয়েছে, বিভিন্ন গ্রাহকদের মত অনুযায়ী সেখানে কিন্তু ডিফারেন্ট টাইমে কিন্তু দিনের বিভিন্ন টাইমে কি হয়েছে, অ্যাকর্ডিং টু দি, মানে পাওয়ার ওয়েন্ট আউট, মানে পাওয়ার কিন্তু চলে গেছে। ঠিক আছে, বিভিন্ন সময় সোমবার এবং রবিবারে। ক্লিয়ার হয়েছে। তারপরে দেখুন ইট হ্যাজ বিন অ্যালিগড দ্যাট, এমনটা অভিযোগ করা হচ্ছে যে দেয়ার হ্যাড বিন পাওয়ার অফ, মানে পাওয়ার অফ ছিল ফর আ কাপল অফ আওয়ার্স, মানে বহু ঘন্টা ধরে, ইন মুকুন্দপুরে। ঠিক আছে, তারপরে দেখুন অ্যাকর্ডিং টু ম্যানি কাস্টমার্স, অনেক গ্রাহকদের মত অনুযায়ী, ইন শখের বাজার এরিয়া, মানে শখের বাজার এরিয়াতে কি হচ্ছে, দেয়ার হ্যাভ বিন ফ্রিকুয়েন্ট পাওয়ার আউটেজেস, মানে কি সেখানে কিন্তু ফ্রিকুয়েন্ট পাওয়ার যে বিভ্রাট, বিদ্যুৎ যে বিভ্রাট সেগুলো কিন্তু হয়েছে। ঠিক আছে, তারপরে দেখুন অ্যালবিট ফর আ শর্ট টাইম, এই যে অ্যালবিট মানে সত্ত্বেও ব্যাপারটা বলা হচ্ছে, মানে শর্ট টাইম হলেও কিন্তু হয়েছে। ঠিক আছে, তারপরে দেখুন মেনি কাস্টমার্স আর নট এবল টু রান এসি ইন সাম এরিয়াস অফ বাটানগর ডিউ টু লো ভোল্টেজ, মানে বাটানগরের কিছু এলাকায় গ্রাহকরা কি করতে পারেনি, তারা কিন্তু এসিটাকে রান করতে পারেনি, চালাতে পারেনি, মানে লো ভোল্টেজের জন্য। ঠিক আছে, তারপর দেখুন অলমোস্ট দি সেম কমপ্লেন্ট হ্যাজ বিন রিসিভড ফ্রম দি এরিয়া আন্ডার দি স্টেট পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি, মানে স্টেট পাওয়ার ডিস্ট্রিবিউশন যে কোম্পানি সেটা যেখানে আছে, অর্থাৎ সল্টলেক, সেখানেও কি মানে বারাসাত, সেখানেও কিন্তু সেখান থেকেও কিন্তু একই অভিযোগ কিন্তু এসছে। ঠিক আছে, তারপর দেখুন ওভার দি লাস্ট ফিউ ডেজ, মানে গত কিছুদিন ধরে মেনি পিপল হ্যাভ এক্সপ্রেসড দেয়ার ডিসপ্লেজার ওভার দি, দেখুন ওভার দি ডিলাপিডেটেড পাওয়ার সাপ্লাই ইন দি বারাসাত এরিয়া। এই ডিলাপিডেটেড মানেটা কি, এর মানে হচ্ছে জীর্ণ ব্যাপার। ঠিক আছে, কি ক্লিয়ার হয়েছে। তাহলে দেখুন বেশ কিছু দিন ধরে যে সমস্ত পিপলদের কি অভিযোগ করছে, তাদের যে ডিসপ্লেজার সেটাকে অভিযোগ করছে, কোথায়, সেটা হচ্ছে যে পাওয়ার সাপ্লাই নিয়ে অভিযোগ করছে, পাওয়ার সাপ্লাই যে জীর্ণ ব্যবস্থা সেটাকে নিয়ে অভিযোগ করছে বারাসাত এরিয়া থেকে। ঠিক আছে, ক্লিয়ার হয়েছে। তারপরে দেখুন কি বলা হচ্ছে, তারপরে বলা হচ্ছে আ সেকশন অফ কাস্টমার্স, মানে কাস্টমারদের একাংশ ক্লেমড দ্যাট, দাবি জানায় যে দেয়ার ওয়াজ নো ইলেকট্রিসিটি, there was no electricity in the Noapaলি area of Barasat on Monday night বারাসাতের যে নোয়াপালি যে এরিয়া সেখানে কিন্তু তারা দাবি জানাচ্ছে যে সেখানে রাত্রে কিন্তু ইলেকট্রিসিটি ছিল না। ঠিক আছে, তারপর দেখুন পাওয়ার হ্যাজ অলসো রিপিটেডলি গন টু মধ্যমগ্রাম এরিয়াতেও কিন্তু পাওয়ার কি হয়েছে, বহুবার চলে গেছে। ঠিক আছে, তারপর দেখুন অ্যাকর্ডিং টু দি সোর্স, মানে সূত্র অনুসারে কি বলা হচ্ছে, কাস্টমাররা কমপ্লেন জানিয়েছে যে দি পাওয়ার ওয়ার্কার্স ডিড নট কাম, পাওয়ার ওয়ার্কার্সটা কিন্তু আসতো না, টু রিপেয়ার দি লাইনটাকে রিপেয়ার করতে, ইভেন দো দে কমপ্লেন, যদিও তারা কমপ্লেন করেছে মেনি টাইমস, বহুবার। ঠিক আছে, ক্লিয়ার হয়েছে। তারপরে দেখুন ইট ইজ অলসো লার্নড দ্যাট, এমনটা আরও জানা যাচ্ছে যে মেনটেনেন্স ডেফিসিয়েন্সিস রিমেন ইন সাম এরিয়াস, কিছু কিছু জায়গায় কিন্তু মেনটেনেন্স যে ডেফিসিয়েন্সিস সেই ঘাটতিও কিন্তু আছে।
ঠিক আছে। ফর দিস রিজন, এই কারণে পাওয়ার সাপ্লাই ইজ বিং ডিসরুপ্টেড, এই কারণে পাওয়ার সাপ্লাইটা ডিসরুপ্টেড হচ্ছে ডিউ টু দি এক্সেসিভ লোড, মানে এক্সেসিভ যে লোড পড়ছে তার জন্য, অন দি লাইনে, অথবা আর কিসের জন্য, স্ট্রং উইন্ডস মানে ঝোড়ো যে বাতাসগুলো বইছে তার জন্য হয়ে থাকছে। ঠিক আছে, বিষয়টা ক্লিয়ার হচ্ছে। তাহলে গত কয়েকদিন ধরে যে বিষয়টা ঘটে চলেছে কলকাতার মধ্যে, যে পাওয়ার সাপ্লাই ডিসরুপ্টেড হচ্ছে, সেই বিষয়টা আমরা যেটা পুরো ডিটেলসে কিন্তু লিখলাম, কোথায় কোথায় কী কী অভিযোগ এসেছে, এই বিষয়টাকে কিন্তু আমাকে এইভাবেই কিন্তু রিপোর্টের মধ্যে সেকেন্ড প্যারাগ্রাফে এইভাবে কিন্তু লিখতে হবে। ঠিক আছে, ব্যাপারটা ক্লিয়ার হয়েছে। আচ্ছা, পরবর্তী লাস্ট যে প্যাসেজ, সেখানে আমরা কি দেখবো, সেখানে আমরা দেখবো যে লেস ইম্পর্টেন্ট যে ব্যাপার, যে কে কি জানাচ্ছে, অথরিটিস কি জানাচ্ছে, এই যে বিষয়গুলো, গভর্নমেন্টের কি অভিযোগ বা গভর্নমেন্টের কি মতবাদ, সেই বিষয়গুলোকে আমরা লাস্ট প্যারাগ্রাফে দেখবো। দেখুন কি বলা হলো এখানে। এখানে বলা হলো দি সিইএসসি হাউ এভার সিজ দ্যাট, মানে সিইএসসি কি জানিয়েছে, ক্যালকাটা ইলেকট্রিক সাপ্লাই কর্পোরেশন, যেটা কি জানিয়েছে, দ্যাট ইটস স্টাফ, এর যে স্টাফেরা আছে, কর্মচারীরা, অলওয়েজ টেক ইমিডিয়েট অ্যাকশন, তারা কিন্তু সবসময় ইমিডিয়েট একটা অ্যাকশন নিয়ে থাকে, অ্যাজ সুন অ্যাজ ইট রিসিভস দ্য নিউজ অফ দি পাওয়ার আউটেজ, মানে যখনই বিদ্যুৎ বিভ্রাটের তারা ঘটনা শুনে থাকে, তখনই কিন্তু এদের যে কর্মীরা আছে তারা কিন্তু সঙ্গে সঙ্গে অ্যাকশন নেয়। ঠিক আছে, দে অলওয়েজ হ্যাভ এনাফ ইলেকট্রিসিটি টু মিট দি ডিমান্ড, মানে ডিমান্ড যেটা চাহিদা, যেটা সেটা পূরণ করার জন্য কিন্তু তাদের কাছে যথেষ্ট কিন্তু ইলেকট্রিসিটি আছে, পাওয়ারটা আছে। ঠিক আছে, তারপর দেখুন, অফিসিয়ালস অফ দি ক্যালকাটা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি অলসো সে দ্যাট দেয়ার মোবাইল ভ্যানস ওয়্যার কেপ্ট রেডি ইন এভরি পার্ট অফ দি টাউন। অফিসার্সরা কি জানাচ্ছে, ক্যালকাটা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানির যে অফিসার্স, তারা জানাচ্ছে যে মোবাইল যে ভ্যানসগুলো, ছোটো ছোটো যে ভ্যানগুলো, সেগুলো কিন্তু টাউনে বিভিন্ন জায়গায় কিন্তু মোতায়েন করা আছে। আচ্ছা, তারপরে দেখুন, হোয়েন এভার দেয়ার আর কমপ্লেন্টস, যখনই কিনা কমপ্লেন্টসগুলো আসে, ওয়ার্কার্স আর সেন্ট দেয়ার, ওয়ার্কার্সদের কিন্তু সেখানে পাঠানো হয়। হাউ এভার, যাই হোক, দি কোম্পানি ক্লেমস দ্যাট, কোম্পানি কি ক্লেম করছে, তারা ক্লেম করছে যে ইট টেক্স টাইম টু রিপেয়ার ইফ দেয়ার ইজ এনি মেজর প্রবলেম, যদি কোনো মেজর প্রবলেম হয় তাহলে কিন্তু সারাতে, রিপেয়ার করতে কিন্তু বেশি সময়টা লেগে যায়। ঠিক আছে, দি স্টেট গভর্নমেন্ট ক্লেমস দ্যাট, স্টেট গভর্নমেন্ট কি ক্লেমস করছে যে ম্যাক্সিমাম অ্যামাউন্ট অফ ইলেকট্রিসিটি ইজ বিং জেনারেটেড ফ্রম ইটস ওন থার্মাল পাওয়ার প্ল্যান্টস, মানে নিজেদের যে থার্মাল পাওয়ার প্ল্যান্টস আছে, তারা কিন্তু স্টেট গভর্নমেন্ট সেখানেই কিন্তু ম্যাক্সিমাম যে পাওয়ার, সেটাই কিন্তু সেখানেই কিন্তু তারা কি করছে, জেনারেট করছে। ঠিক আছে, টু মিট দি ডিমান্ড, মানে চাহিদা মেটানোর জন্য, অফ কাস্টমারদের। ঠিক আছে, ইন হট ওয়েদার, এই গরমের পরিস্থিতিতে। ঠিক আছে, তার সাথেও আর কি করা হচ্ছে, ইন অ্যাডিশন পাওয়ার ইজ বিং পারচেসড, পাওয়ার কিন্তু পারচেস করা হচ্ছে ফ্রম ন্যাশনাল গ্রিডস থেকে, তার মধ্যে কারা কারা আছে, এনটিপিসি অ্যান্ড এনএইচপিসি। ঠিক আছে, বিষয়টা ক্লিয়ার হয়েছে। তাহলে আমরা বিষয়টাকে কিন্তু পুরোপুরি তথ্য দিয়ে লেখার চেষ্টা করলাম এখানে বিষয়টাকে। আর আপনাদের যদি মনে হয় যে এখানে ওয়ার্ড লিমিট ক্রস করে যাচ্ছে, তাহলে বিষয়টাকে আপনাদের মতো করে, আপনাদের দায়িত্ব করে ছোট করে নেবেন, যেরকমভাবে করবেন, বা আপনারা কিন্তু নিজের মতো করে লিখতে পারেন। আমরা জাস্ট একটা দেখালাম যে কিভাবে কি আমরা এখানে লিখলাম, কিভাবে কি লিখতে হবে, পুরো বিষয়টাকে আমরা বোঝালাম। ঠিক আছে, ক্লিয়ার হয়েছে। তাহলে এইভাবে আমরা আমাদের যে রিপোর্ট প্যাসেজটা আমরা এখানে এইভাবে এটা কমপ্লিট করলাম। দেখুন, এর পরবর্তী আমাদের যে টাস্ক, অর্থাৎ আমরা যে প্রিপোজিশনগুলো করে আসছি, একটা করে প্রিপোজিশন করছি, সেটা দেখুন কিভাবে আমরা কি করলাম এখানে। আজকে আমরা অন নিয়ে দেখছি, কি দেখা হচ্ছে দেখুন। ফার্স্ট দেখবেন কি বলা হচ্ছে এখানে, বলছে কি সময়ের বর্ণনা বোঝাতে। তাহলে সময়ের বর্ণনা ব্যাপারটা কি, মানে দেখুন বলা হচ্ছে কি, দি রোমান্টিসিজম অফ দি নেচার, মানে নেচারের যে রোমান্টিসিজম, সেটা রিচেস ইটস এক্সট্রিম পয়েন্ট, এটা কিন্তু তার এক্সট্রিম পয়েন্টে পৌঁছায় কখন, অন মুনলিট নাইট, মানে জ্যোৎস্না রাতে। তাহলে এই জ্যোৎস্না রাতে ব্যাপারটা কিন্তু আপনাকে কি বোঝাচ্ছে, একটা সময়ের বর্ণনা দিচ্ছে, তাই কিন্তু তার আগে আমরা অন দিলাম। ঠিক আছে, বিষয়টা ক্লিয়ার হলো, বোঝা গেল। দেখুন পরেরটা দেখুন কি বলা হচ্ছে এখানে, সেকেন্ড বলা হচ্ছে অনুসারে বোঝাতে। অনুসার ব্যাপারটা কেমন দেখুন, এক্সাম্পলটা ফলো করুন। হি হ্যাজ স্টার্টেড ওয়াকিং ইন মর্নিং, সে সকালবেলা করে হাঁটা শুরু করেছে, অন ডক্টরস অ্যাডভাইস, ডক্টরের মত অনুসারে। ঠিক আছে, তাহলে এই ডক্টরের মত বোঝাচ্ছে, অনুসারে বোঝাচ্ছে, তাই কিন্তু আমরা অন লিখলাম। ঠিক আছে, ক্লিয়ার হয়েছে। আচ্ছা, তারপরে দেখুন কি বলা হচ্ছে আবার, তারপরে বলা হলো 3 নম্বরটা ফলো করুন, কি বলছে, নির্ভরতা বোঝাতে। তাহলে নির্ভরতা ব্যাপারটা দেখুন কিভাবে লেখা হচ্ছে, বেবি লিভস অন মিল্ক, মানে বাচ্চা কিন্তু কি করে, দুধের উপর নির্ভর করে বেঁচে থাকে, সেইভাবে লিভস অন লেখা হলো। ঠিক আছে, নির্ভরতা বোঝাচ্ছে। আচ্ছা, 4 নম্বরটা ভালো করে ফলো করুন, কি বলছে, সম্বন্ধে বোঝাতে। সম্বন্ধে মানে দেখুন, দি টিচার ইজ টেকিং আ ক্লাস অন গ্রামার, মানে টিচার গ্রামারের ক্লাস নিচ্ছে, মানে গ্রামার সম্বন্ধে ক্লাসটা নিচ্ছে, তাই এখানে সম্বন্ধে বোঝাচ্ছে, তাই কিন্তু আপনাকে কি করতে হবে, অন লিখতে হবে। ঠিক আছে, ক্লিয়ার হচ্ছে। আচ্ছা, তারপরে দেখুন 5 নম্বর কি আছে এখানে, এখানে বলা হলো বার
বার বা তারিখ বোঝাতে, ঠিক আছে, বার বা এখানে বা হবে, তাহলে বার বা তারিখ বোঝাতে। দেখুন কি লেখা হলো, অন সানডে লিখতে পারেন বা অন 14th অক্টোবর লিখতে পারেন, ঠিক আছে, তার মানে কি বার বোঝাতে বা তারিখ বোঝাতে, ঠিক আছে, ক্লিয়ার হয়েছে। আচ্ছা, তারপরে দেখুন কি বলা হচ্ছে, তারপরে বলা হচ্ছে সীমানার উপর বোঝাতে। সীমানার উপর ব্যাপারটা মানে কি, দেখুন দি হিমালয়া ইজ অন দি নর্থ অফ ইন্ডিয়া, অন দি নর্থ লেখা হচ্ছে, মানে সীমানায় বোঝাচ্ছে, একদম উত্তরে বোঝাচ্ছে, তাই কিন্তু অন দি নর্থ লেখা হয়েছে, ঠিক আছে, ক্লিয়ার হয়েছে। তারপরে দেখুন কি বলা হচ্ছে, 7 নম্বরটা দেখুন কি বলা হচ্ছে এখানে, এখানে বলছে কোনো কিছুর উপর সংলগ্ন অবস্থায় বলতে, মানে কোনো কিছুর উপরে আছে, লেগে আছে, ঠিক আছে, কোনো কিছুর উপরে সংলগ্ন অবস্থায় আছে, এমন এমন বোঝাতে। যেমন দেখুন দি ম্যাট ইজ অন দি ফ্লোর, মানে ম্যাটটা কোথায় আছে, মেঝের উপরে আছে, ঠিক আছে, বোঝা গেল। আচ্ছা, তারপরে দেখুন 8 নম্বরটা কি বলা হচ্ছে, তীরে বোঝাতে। তীরে ব্যাপারটা বলে কি, তীরে দেখুন কলকাতা ইজ অন দি হুগলি রিভার, মানে কলকাতা কিনা হুগলি নদীর তীরে অবস্থিত, ঠিক আছে, বিষয়টা ক্লিয়ার হয়েছে। তাহলে এইভাবে কিন্তু আমরা এক একটা করে প্রিপোজিশন ডেলি দেখছি। আজকে আমরা অনটাকে দেখলাম, গতকালকে আমরা ইন দেখেছিলাম, তাহলে আজকে আমরা অনটাকে দেখে নিলাম, ঠিক আছে, ব্যাপারটা ক্লিয়ার হয়েছে। আচ্ছা, আমাদের পরবর্তী যে হোম টাস্কটা সেটা কি ছিল দেখুন, সেটা এখানে গ্রামারগুলো দেওয়া ছিল। দেখুন এক একটা করে আমরা দেখবো কিভাবে কিরকম ভাবে করা হচ্ছে, দেখুন ভালো করে বুঝবেন। ফার্স্ট কি আছে, হি অলওয়েজ টেলস আ লাই, তার মানে কি সে সর্বদা মিথ্যে কথা বলে। তাহলে এটাকে আপনাকে ইন্টারোগেটিভ করতে হবে, ঠিক আছে। তাহলে ইন্টারোগেটিভ যখন করছেন তাহলে কি করবেন, দেখুন এটাকে কিন্তু প্রেজেন্ট ইনডিফিনাইটে আছে, তাহলে আপনি যখন এটাকে ইন্টারোগেটিভ করবেন অবশ্যই অক্সিলারি ভার্ব কিন্তু আপনি এখানে খুঁজে পাচ্ছেন না, তাহলে আপনাকে অক্সিলারি ভার্ব হিসেবে কি আনতে হবে, ডু বা ডাস নিয়ে আসতে হবে, যেহেতু এখানে টেলস আছে তাহলে আপনাকে ডাস আনতে হবে, আর এই টেলসটা তখন টেল হয়ে যাবে, ঠিক আছে। দেখুন আমরা কিভাবে কি করলাম, কিভাবে কি করা হলো, দেখুন ডাজ নট হি অলওয়েজ টেল আ লাই, তার মানে কি হি অলওয়েজ টেল আ লাই, সে কিন্তু সর্বদা মিথ্যে কথা বলে, সেন্সটাকে একই রাখতে হবে, সেন্সটাকে একই রেখে কি করা হলো, ডাজ নট হি অলওয়েজ টেল আ লাই, সে কি সর্বদা মিথ্যে কথা বলে না, ঠিক আছে, ব্যাপারটা ক্লিয়ার হচ্ছে। সেন্সটাকে কিন্তু একই রাখতে হবে, বারংবার বলা হচ্ছে কি হি অলওয়েজ টেলস আ লাই, সে সর্বদা মিথ্যে কথা বলে। এটাকে যখন আপনি ইন্টারপ্রেটিভ করছেন তাহলে ডাজ নেওয়া হবে, কারণ টেলস আছে, তাহলে তাই ডাজ নেওয়া হলো, আর এটাকে এখানে টেল করে দেওয়া হলো প্রেজেন্ট ইনডিফিনিটে ইন্টারপ্রেটিভ করার নিয়ম অনুযায়ী, কিন্তু সেন্সটাকে যেহেতু একই রাখতে হচ্ছে তাই আপনাকে নটটাকে নিয়ে আসতে হবে, তাহলে ডাজ নট হি অলওয়েজ টেল আ লাই, সে কি সর্বদা মিথ্যে কথা বলে না, তার মানেই হচ্ছে যে সে সর্বদা মিথ্যে কথা বলে, ঠিক আছে, ক্লিয়ার হয়েছে। আচ্ছা, পরবর্তী যেটা ছিল দেখুন 2 নম্বর, এখানে বলা হচ্ছে এভরিওয়ান বিলিভস ইন গড, মানে সবাই ঈশ্বরে বিশ্বাসী, ঠিক আছে, নেগেটিভ করতে বলা হচ্ছে। তাহলে নেগেটিভ আমরা কিভাবে করব, যে এমন কেউ নেই যে কিনা ঈশ্বরকে বিশ্বাস করে না, ঠিক আছে, এরকম ভাবে লেখা যায়। দেখুন আমরা এখানে বিলিভস ছিল, মানে দেখুন বিলিভস এখানে কিন্তু ভার্ব হিসেবে ছিল, আমরা করে দিলাম নাউন হিসেবে। দেখুন ভালো করে ফলো করুন, দেয়ার ইজ নো ওয়ান, মানে এমন কেউ নেই, হু হ্যাজ নো বিলিভ, যার বিশ্বাস নেই, অন গড, গডের উপর। তাহলে কি দেয়ার ইজ নো ওয়ান, এমন কেউ নেই, হু হ্যাজ নো বিলিভ অন গড, ঠিক আছে, ক্লিয়ার হচ্ছে। বা আপনাকে যদি এখানে বলা হতো বিলিভসে এখানে আন্ডারলাইন করে যদি বলা হতো এটাকে আপনি নাউন হিসেবে লিখুন, তাহলেও কিন্তু আপনি এইভাবেই কিন্তু করতেন, ঠিক আছে, ক্লিয়ার হচ্ছে। তাহলে দেয়ার ইজ নো ওয়ান, এমন কেউ নেই, হু হ্যাজ নো বিলিভ, যার কিনা বিশ্বাস নেই গডের উপর, এমন কেউ নেই যার কিনা গডের উপর বিশ্বাস নেই, তার মানে কি, তার মানে সবাই গডে বিশ্বাসী, তাই না, ক্লিয়ার হচ্ছে বিষয়টা। আচ্ছা, পরবর্তী যেটা ছিল দেখুন নাম্বার 3, এখানে বলা হচ্ছে ডু অর ডাই, কিসে করতে বলা হচ্ছে, কমপ্লেক্স করতে বলা হচ্ছে। তাহলে কমপ্লেক্স করবেন কিভাবে, কমপ্লেক্সের মেন কথা হচ্ছে কি আপনাকে একের অধিক ভাব রাখতে হবে এবং যে কোনো লিঙ্কার থাকতে হবে। দেখুন কিভাবে কি করলাম আমরা, দেখুন কিভাবে কি করা হলো, যে কি ইউ উইল ডাই, তুমি মরবে, ইফ ইউ ডু নট ডু, যদি তুমি না করো, ঠিক আছে, ইফ ইউ উইল ডাই, এখানে ডাই কিন্তু একটা ভার্ব, আবার ডু নট ডু, এই যে ডু কিন্তু আরেকটা মেন ভার্ব, ডাই একটা মেন ভার্ব, আবার ডু একটা মেন ভার্ব, তাহলে কিন্তু কমপ্লেক্স করে ফেললাম ইফ দিয়ে আমরা অ্যাড করে, তাহলে কি ইউ উইল ডাই, তোমরা মরবে বা তুমি মরবে, ইফ ইউ ডু নট ডাই, মানে ইফ ইউ ডু নট ডু, তুমি যদি না করো তাহলে তুমি কিন্তু মরবে, ঠিক আছে, ক্লিয়ার হয়েছে। আচ্ছা, পরবর্তী যেটা ছিল দেখুন কি বলা হচ্ছে এখানে, এখানে বলছে ভালো করে লক্ষ্য করবেন, ইফ ইউ রিড ইউ উইল নো মোর, যদি তুমি পড়ো তাহলে তুমি অনেক কিছু জানবে। কি করতে বলা হচ্ছে, কম্পাউন্ড করতে বলা হচ্ছে, কম্পাউন্ড করতে হবে, সেই অ্যান্ড বাট বা অর এরকম ভাবে কিন্তু আপনাকে করতে হবে। দেখুন আমরা অ্যান্ড দিয়ে করেছি কিভাবে, যে ইউ শুড রিড, তোমার পড়া উচিত, অ্যান্ড ইউ উইল নো মোর, এবং তুমি অনেক কিছু জানবে, ঠিক আছে, ইউ শুড রিড মানে তোমার পড়া উচিত, অ্যান্ড ইউ উইল নো মোর, এবং তবেই তুমি অনেক কিছু জানবে, ঠিক আছে, বিষয়টা ক্লিয়ার হয়েছে। আচ্ছা, নম্বর 5 দেখুন কি বলা হচ্ছে এখানে, এখানে বলা হচ্ছে দি আয়রন হিজ হট, চেঞ্জ দি ভয়েস, মানে ভয়েস চেঞ্জ করতে হবে, কোয়াসি প্যাসিভে করবেন, দি আয়রন ইজ হট, এই যে বিষয়টা কি, দি আয়রন ইজ হট ওয়েন ইট ইজ টাচড, যখন এটাকে টাচ করা হয়, এরকম টাইপের অনেক কিছু আছে,
কোয়াসি প্যাসিভের দেখুন এটাকে কিন্তু বুঝে করতে হবে, এখানে কিন্তু ওরকম কোনো নিয়ম নেই, এখানে কিন্তু সেন্টেন্স অনুযায়ী কিন্তু বিষয়টা চেঞ্জ হয়। দি আয়রন ইজ হট ওয়েন ইট ইজ টাচ, যখন এটাকে টাচ করা হয়। বা দেখুন রোজ ইজ বিউটিফুল, তার মানে কি রোজ ইজ বিউটিফুল ওয়েন ইট ইজ সিন, ঠিক আছে, সেন্টেন্স অনুযায়ী কিন্তু চেঞ্জ হবে কোয়াসি প্যাসিভটা, ঠিক আছে। দেখুন হানি ইজ সুইট, তাহলে হানি ইজ সুইট ওয়েন ইট ইজ টেস্টেড, ঠিক আছে, ক্লিয়ার হচ্ছে, সেন্টেন্স অনুযায়ী কিন্তু চেঞ্জ হবে কোয়াসি প্যাসিভটা, তাহলে কিন্তু সেন্স ধরে কাজ করতে হবে, ঠিক আছে, ক্লিয়ার হয়েছে। আচ্ছা, নম্বর 6 দেখুন কি বলা হচ্ছে এখানে, এখানে বলছে হি ইজ নমিনেটেড অ্যাজ দি প্রেসিডেন্ট অফ আওয়ার ক্লাব, তাহলে নাউন ফর্ম করতে বলো, তাহলে নমিনেটেড এই যে ব্যাপারটা একে নমিনেশন করা যায়, ঠিক আছে, নমিনেশন করে কিভাবে করবো দেখুন, এখানে বলছি হি ইজ নমিনেটেড, তাহলে হি গেটস লিখবো আমরা, যেহেতু প্রেজেন্টে লেখা হচ্ছে তাহলে লিখবো হি গেটস দি নমিনেশন, সে নমিনেশন পেয়েছে কি হিসেবে, অ্যাজ দি প্রেসিডেন্ট অফ আওয়ার ক্লাব, আমাদের ক্লাবের প্রেসিডেন্ট হিসেবে নমিনেশনটা কিন্তু সে পেয়েছে, ঠিক আছে, তাহলে হি গেটস দি নমিনেশন অ্যাজ দি প্রেসিডেন্ট অফ আওয়ার ক্লাব, ঠিক আছে, প্র্যাকটিস করতে হবে, যত বেশি প্র্যাকটিস করবেন ততই কিন্তু ধরতে পারবেন যে কিভাবে এই বিষয়গুলো করা হয়। আচ্ছা, পরবর্তী যেটা ছিল কি দেখুন, এখানে বলা হচ্ছে নম্বর 7-এ দি সাইট ইজ ভেরি বিউটিফুল, এটাকে এক্সক্লেমেটরি করতে হবে, তার মানে কি হাউ বিউটিফুল দি সাইট ইজ এক্সক্লেমেশন সাইন দিতে হবে, তাই না, যে হাউ বিউটিফুল দি সাইট ইজ, মানে সাইটটা দৃশ্যটা কতটাই না আপনার বিউটিফুল, কতটাই না সুন্দর, ঠিক আছে, এরকম ভাবে করতে হবে। দেখুন কিভাবে কি করা হলো, হাউ বিউটিফুল দি সাইট ইজ, তারপরে এক্সক্লেমেশন সাইন, ঠিক আছে, এক্সক্লেমেশন সাইন দিতে কিন্তু ভুলবেন না, তাহলে কিন্তু নাম্বার কাটা হয়ে যাবে, ঠিক আছে, গ্রামারে কিন্তু একটু একটু ভুল হলেই কিন্তু নম্বর কেটে নেবে, ঠিক আছে, বিষয়টা ক্লিয়ার হলো। আচ্ছা, সহজ বিষয় ছিল দেখুন। তারপরে নম্বর 8-এ কি আছে দেখুন, এখানে বলছি হি ইজ দি বেস্ট স্টুডেন্ট, হি ইজ দি বেস্ট স্টুডেন্ট ইন দি ক্লাস, এটাকে বলা হচ্ছে নেগেটিভ করতে, এটাকে নেগেটিভ করতে না বলা হয় যদি এরকম বলতো যে এটাকে আপনি পজিটিভ ডিগ্রি করুন, তাহলে কিন্তু আপনি বুঝে যেতেন যে ডিরেক্টলি এটাকে কিন্তু পজিটিভ ডিগ্রি করতে বলা হলো, কিন্তু এখানে নেগেটিভ করতে বলা হচ্ছে, তার মানে পজিটিভ ডিগ্রি যে নিয়মটা আছে নো আদার দিয়ে করা ব্যাপারটা, সেটাই কিন্তু নেগেটিভ হয়ে গেল, ঠিক আছে, বিষয়টা ক্লিয়ার হচ্ছে কি বলতে চাইছি, দেখুন আমরা কিন্তু পজিটিভ ডিগ্রি করছি সেটাই কিন্তু নেগেটিভ, দেখুন নো আছে মানে কিন্তু নেগেটিভ, কিন্তু আপনাকে ঘুরিয়ে বলা হলো পজিটিভ ডিগ্রি করতে না বলে বলা হলো যে এটাকে নেগেটিভ করুন, ঠিক আছে, তাহলে পজিটিভ ডিগ্রি যে ব্যাপারটা সেরকম ভাবে করলাম কি, দেখুন এটাকে কিন্তু সুপারলেটিভ ডিগ্রিতে আছে, আমরা পজিটিভ ডিগ্রি করে ফেললাম কিভাবে, নো আদার স্টুডেন্ট ইন দি ক্লাস ইজ অ্যাজ গুড অ্যাজ হিম, ঠিক আছে, নো আদার স্টুডেন্ট ইন দি ক্লাস ইজ অ্যাজ গুড অ্যাজ হিম, ঠিক আছে, বিষয়টা ক্লিয়ার হয়েছে, তাহলে এইভাবে আমরা এই পজিটিভ ডিগ্রিটা করে ফেললাম বা নেগেটিভ করে ফেললাম, ঠিক আছে। তারপর দেখুন নাম্বার 9 কি বলা হচ্ছে, দি টিচার গেভ আস অ্যান এক্সপ্লেনেশন, তাহলে এক্সপ্লেনেশনের ভার্ব এক্সপ্লেন, তাই না, দেখুন তাহলে গেভ ব্যাপারটা আছে, তাহলে কিন্তু পাস্ট ইনডিফিনিট আছে, তাহলে আপনাকে কিন্তু পাস্ট ইনডিফিনিটে কিন্তু সেন্টেন্সটাকে লিখতে হবে, দি টিচার এক্সপ্লেইনড আস, দি টিচার এক্সপ্লেইনড আস, ঠিক আছে, ক্লিয়ার হয়েছে, সহজ ব্যাপার। তারপরে দেখুন নাম্বার 10-এ কি ছিল, এখানে কিন্তু আপনাকে যে ইডিয়ামসগুলো ছিল সেগুলোতে কিন্তু মেক সেন্টেন্স করতে বলা হয়েছিল, দেখুন ভালো করে ফলো করবেন। ফার্স্ট এরটা কি ছিল, এটা ছিল মেক হে, এই মেক হে ব্যাপারটা কি, মেক হে ব্যাপারটা হচ্ছে টু টেক অ্যাডভান্টেজ, অ্যাডভান্টেজ নেওয়া, মানে কি উপযুক্ত সময়ে বা অনুকূল পরিস্থিতিতে কোনো বিষয়ের সুযোগ নেওয়াকে বলা হয় মেক হে, ঠিক আছে, ক্লিয়ার হয়েছে। তো আমরা বিষয়টাকে কিভাবে লিখলাম দেখুন, থিভ মেক্স হে ওয়াইল নাইট কামস, থিভ মেক্স হে ওয়াইল নাইট কামস, মানে কি থিপ সুযোগ নেয় কখন, থিপ চুরি করতে আসে কখন, যখন কিনা রাত্রি হয়, ঠিক আছে, ক্লিয়ার হয়েছে, বোঝা গেল। আচ্ছা, নেক্সট দেখুন কি বলা হচ্ছে, এখানে বলা হচ্ছে ডাই ইন হারনেস, এই ডাই ইন হারনেস এই বিষয়টা কি, এটা হচ্ছে সময়ের আগেই যদি কিছু ঘটে যায়, ঠিক আছে, সময়ের আগে যদি কিছু শেষ হয়ে যায় বা অসময়ে যদি সমাপ্তি ঘটে, তখনই কিন্তু আমরা ডাই ইন হারনেস বলে থাকি, ঠিক আছে, কিভাবে লিখলাম, গুড মেন অলওয়েজ ডাই ইন হারনেস, মানে ভালো মানুষেরা অসময়ে মারা যায়, এরকম বিষয়টাকে আমরা লিখলাম, ঠিক আছে, ক্লিয়ার হয়েছে। আচ্ছা, তারপরে দেখুন নেক্সট কি বলা হচ্ছে, এখানে বলা হচ্ছে কি ফিশ আউট অফ ওয়াটার, ফিশ আউট অফ ওয়াটার এর মানে কি, এর মানে হচ্ছে নিজের জ্ঞানের বা নিজের আয়ত্তের বা নিজের যে অনুকূল পরিবেশ তার বাইরের যদি কোনো অবস্থাকে বোঝানো হয়, তাহলে কিন্তু আমরা ফিশ আউট অফ ওয়াটার বিষয়টাকে বলে থাকি, ঠিক আছে, বুঝতে পারছেন। দেখুন আমরা আনসারটাকে কিভাবে লিখলাম, এখানে কিভাবে এখানে মেক সেন্টেন্স করলাম, হি ফেল্ট লাইক আ ফিশ আউট অফ ওয়াটার, মানে সে কিন্তু নিজের আয়ত্তের বাইরে ছিল বা সে নিজেকে কিন্তু আউট অফ ওয়াটার, যেমনটা মানে ফিশ আউট অফ ওয়াটার যে বিষয়টা বলতে চাই, সেই নিজের পরিবেশের বাইরে এরকম সে ফিল করছিল, কখন, ওয়াইল স্পিকিং ইন ইংলিশ, যখন সে ইংলিশে কথা বলছিল তখন কিন্তু তার এই আয়ত্তের বাইরের ব্যাপারটা কিন্তু তার মনে হচ্ছিল, এইভাবে কিন্তু আমরা বিষয়টাকে লিখলাম, ঠিক আছে, বিষয়টা ক্লিয়ার হলো। আচ্ছা, তারপরে দেখুন কি বলা হচ্ছে, তারপরে বলা হলো আ ফ্লাই বাই নাইট, এই আ ফ্লাই বাই নাইট ব্যাপারটা কি, মানে হচ্ছে যখন নির্ভরযোগ্য
বা এই বিষয়টা নির্ভরযোগ্য যে ব্যাপারটা সেটা যখন থাকে না, সেখানে এই বিষয়টা যখন অ্যাবসেন্স থাকে বা দায়বদ্ধ যে ব্যাপারটা যখন থাকে না, ঠিক আছে, বিশেষ করে ব্যবসার ক্ষেত্রে হোক বা যে কোনো বিষয়ে হোক না কেন, যখন কিনা দায়বদ্ধতা বা নির্ভরযোগ্যতা ব্যাপারটা থাকে না, ঠিক আছে, মানে অর্থাৎ অবিশ্বস্ত ব্যাপার, তখন কিন্তু আপনাকে ফ্লাই বাই নাইট লিখতে হয়। ঠিক আছে, তাহলে কিভাবে লিখলাম দেখুন, আই কান্ট ট্রাস্ট দিস কোম্পানি, আমি কিন্তু এই কোম্পানিকে ট্রাস্ট করতে পারি না, অ্যাজ কারণ ইট লুকস লাইক আ ফ্লাই বাই নাইট, কারণ এর কিন্তু কোনো নির্ভরযোগ্যতা নেই। ঠিক আছে, ক্লিয়ার হয়েছে? আচ্ছা, তারপরে দেখুন কি বলা হচ্ছে, এখানে বলা হলো ক্রোকোডাইল টিয়ার্স। ক্রোকোডাইল টিয়ার্স মানে কি? ক্রোকোডাইল টিয়ার্স মানে হচ্ছে মিথ্যা কান্না বা মিথ্যা দুঃখ, এই যে বিষয়টাকে প্রকাশ করাকে কিন্তু ক্রোকোডাইল টিয়ার্স বলা হয়। ঠিক আছে, বোঝা যাচ্ছে? কিভাবে লিখলাম দেখুন, ওয়েন আই ইগনোর টু কল হার, যখন আমি তাকে কল করতে ইগনোর করি, সি স্টার্টস ক্রাইং ক্রোকোডাইল টিয়ার্স, সে কিন্তু মিথ্যা কান্না শুরু করে দেয়। ঠিক আছে, বিষয়টা ক্লিয়ার হয়েছে? তাহলে এইভাবেই আমরা এই বিষয়টাকে কমপ্লিট করে ফেললাম। যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি, তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন এবং বন্ধুদের সঙ্গে প্রচুর মাত্রায় শেয়ার করুন। তাহলে আমরা প্রতিদিন বেসিকে যেভাবে আপনাদেরকে ক্লাসগুলোকে উপহার দিয়ে থাকছি, সেইভাবেই কিন্তু উপহার দিতে থাকবো রেগুলার বেসিকে। ঠিক আছে, তাহলে আজকের ক্লাসটা আমরা এখানেই কমপ্লিট করলাম, পরবর্তী ক্লাসে দেখা হচ্ছে। ধন্যবাদ।